হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। কন্যা সন্তান হয় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে হানা ইডির। কালো টাকা উদ্ধারের নামে মোদির তুগলকি সিদ্ধান্তে বিক্ষোভ। রাস্তা খারাপ, ঘটছে দুর্ঘটনা, সমস্যায় খানাকুলবাসী। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। কন্যা সন্তান হওয়ার অপরাধে গৃহবধূকে মারধর করে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। আরামবাগ হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমগ্রামের ঘটনা। আরামবাগ থানায় অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার হয়নি কেউ। কন্যা সন্তান হওয়া এবং আরও বেশি পণের দাবিতে এবার এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল হুগলির আরামবাগের হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমগ্রাম এলাকায়। ঘটনার জেরে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই গৃহবধূর নাম রুবিনা বেগম। রুবিনার বাপের বাড়ির অভিযোগ, তাকে শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মেরে ফেলেছে। যদিও মৃত ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত 18ই ডিসেম্বর রাতে রুবিনাকে তার স্বামী শেখ সমীর ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা একযোগে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এই খবরের পরে স্থানীয় এক প্রতিবেশী রুবিনার বাপের বাড়িতে ফোন করে জানান। খবর পেয়ে ওই গৃহবধূর বাপের বাড়ি থেকে আত্মীয়রা তড়িঘড়ি তার শ্বশুরবাড়িতে যান। তারা এবং স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় রুবিনাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। গত 18ই ডিসেম্বর রাত থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 22শে ডিসেম্বর রাতে মারা যান। জানা গেছে বছর 7 আগে আরামবাগের তিরোল অঞ্চলের রুবিনার সাথে আরামবাগের হরিণখোলার আমগ্রামের বাসিন্দা শেখ সমীরের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও আছে। রুবিনার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, রীতিমতো 30,000 টাকা, 5 ভরি সোনাসহ অন্যান্য সামগ্রী পণ বাবদ দেওয়া হয়। তা সত্ত্বেও ওরা আরও টাকা পয়সা চাইত। এরপর রুবিনার একটি কন্যা সন্তান হয়। রুবিনার দাদা নিজামুদ্দিন এ বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। নিজামুদ্দিনের দাবি, অবিলম্বে দোষীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আরামবাগ থানার পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের ধরা হবে। বলে দিয়ে দিয়ে ছুটে চলে যাচ্ছিল। আমরা ভোগ করে জ্বলছে। তখন তখন আবার ফেলে দিয়ে নিচে নেমে চলে যাচ্ছে। তখন সবাই বলছে আমি বাবারা করছি, আগুন জ্বলছে। তখন সবাই বেরিয়ে বলছে তুই পানি ঢালতে পারিস, পানি দিকে গেলে আর বলছি পানি ঢেলে চলে গেল। সবাই মিলে পুড়িয়ে দিয়েছিল, সবাই মিলে পুড়াচ্ছিল। হ্যাঁ বলো, মুখে বলো। কে 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 ভাসি ছিল ঘরে, ডাল ছাউরি নুন ডাল সবাই ছিল। ছেলেটাকে নিয়ে চলে ছেলেটাকে নিয়ে চলে যাবে। আর বলছি তুমি চেঁচাচ্ছিলে তখন কেউ বেরোয় না, নিমাই না? তখন ওই পাড়া সব লোক এসেছিল। তবে লোকগুলো শাহরি নুন ডাল। কি হয়েছিল বলতে, ও মানে মানুষে একটু দুটো কথা কাটাকাটি হয়েছিল। দিয়ে বাপের বাড়ি চলে এসেছিল। বাপের বাড়ি থেকে যেমনি বাস স্ট্যান্ডে চলে এসেছে, ওর ননদ এসে ধরে নিয়ে গেল। বললে না ভাবি, দেখো তুমি ওরকম করুনি, ঘর চলো, আমরা রয়েছি, আমার ভাইকে পুজিয়ে পড়িয়ে সে বাইরে পাঠিয়ে দেবো, তুমি ঘরে থাকবে বলে নিয়ে যে ঘরে 5 লিটার জারেতে তেল ছিল। তেলটা ধরে ওরা ধরে রয়েছে, মা বেটি ভাত
সবাই মিলে ভাসু দেওর সবাই মিলে সব ধরে রয়েছে। আর জামাইটা ঢেলে ডিসলাই মেরে দিয়ে ঘরের বাদ দিয়ে শিকল লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিল। ও কি হারে শিকলটাকে খুলে আর বেরিয়ে ছুটে চলে আসছিল, দিয়ে ফের নিয়ে যে ফের 5 লিটার তেল ঢেলে ফের ঢেলে এরকম করে পুড়িয়েছে। দিয়ে বলছে কেন এরকম করনি গো, ওগা আমাকে বাঁচাও না গো, ওগা আমাকে বাঁচাও না গো করে চেঁচিয়েছে। তখন মুখে কাপড় ভরে দিয়ে আবার মুখটাকে বেঁধে দিয়ে টেনে দিয়ে ফের করেছে, মারধর করেছে। ওরকম করে করতে দিয়ে বলেছে তবে এবার সবাই মিলে ওদের ঘরের লোকের কথা কয়ে কি করেছে, বলেছে এরকম যখন হয়ে গেছে তাহলে হসপিটালে নিয়েছ। তখন বলেছে যে না আমি এখন যাবনি, আমার ডেট আছে ওখানে, আমাকে ধরে ফেলবে, আমি যে সন্ধ্যাবেলায় যাবো। দিয়ে 6টার সময় নিয়েছে, ভর্তি করে দিয়ে আমি আসার আগে পালিয়ে গেছে। আমাকে ফোন করলো একজন ওখান থেকে, বললো যে এরকম তোমাদের রুগীর অবস্থা খারাপ, পুড়িয়ে দিয়েছে, তা নিয়ে যাচ্ছি। তা আমাকে বললো যে আমি পালিয়েছিলাম, আমার ননদ আমাকে তুলে নিয়ে এলো, নিয়ে এসে আমাকে সবাই মিলে ধরে আর এরকম করে আমাকে পুড়িয়ে মারলো। ঘটেছিল কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বাড়ি নির্যাতন করে পুড়িয়ে মারা হয়েছে। এটা মৃতর ব্যায়াম এবং আমরা ভিডিও ক্যামেরা করেছি। তো একই বলছি যে আমাকে সবাই মিলে মানে কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে নিজেরাকারী দূর থেকে ছুড়ে দেওয়া হয়েছিল। তো এই যে এরকম মেয়েদের উপর নির্যাতন করা হয়েছে ফ্যামিলির সমস্ত সবাই মিলে, তো এইটা আমি চাইছি এবং সবাই শুনে সবাই বিচার চান যে মুখ্যমন্ত্রী শুনুক এবং আইনজীবীরা শাস্তি নিক, যে এটা শাস্তি হোক। একটা বাচ্চা মেয়েকে এইভাবে অত্যাচার করে পুড়িয়ে মারা হয়েছে। ক্যামেরায় শেখ মুন্নার সাথে সুরজ আলী খানের রিপোর্ট, নিউজ 7 দিন। 19শে ডিসেম্বর চিঠির পরিপ্রেক্ষিতে শুক্রবার হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে হানা দিল ইডি। হুগলি জেলার 19টি শাখায় নভেম্বর ও ডিসেম্বর মাসের লেনদেনের ওপর কেওয়াইসি দেখতে চান ইডি। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে হানা দিল ইডি। 4 জন ইডি অফিসার ব্যাংকে তদন্ত করে দেখেন কোনো বেআইনি লেনদেন হয়েছে কিনা। চুঁচুড়া নেতাজি সুভাষ রোডে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষকে গতই 19শে ডিসেম্বর চিঠি দেয় ইডি। ডিমনিটাইজেশনের পর 100 কোটি টাকা জমা পড়েছে হুগলি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন শাখায়। গোটা হুগলি জেলায় এই ব্যাংকের 19টি ব্রাঞ্চ আছে। জমা পুরনো নোটের 49 কোটি টাকার আমানতকারীর কেওয়াইসি দেখতে চান ইডি। রিজার্ভ ব্যাংকের নির্দেশ মতো সমবায় ব্যাংকগুলো 13 ডিসেম্বর পর্যন্ত পুরনো নোট জমা নিয়েছিল। স্বভাবতই আতঙ্কে এই ব্যাংকের আমানতকারীরা তাদের অ্যাকাউন্টের ভবিষ্যৎ নিয়ে। না দেখুন, আজকে যেটা এসেছিল এটা এদের রুটিন ব্যাপার, প্র্যাকটিক্যালি রুটিন ইয়েতে ওরা আজকে অন্য 5টা ব্যাংকের মতো আজকে আমাদের ব্যাংকে এসেছিল। আমাদের ব্যাংকের কিছু চেকিং করেছে, বাজেয়াপ্ত করার কোনো জায়গা নেই। আমাদের ব্যাংকের এভরিথিং আমরা নিয়ম মেনে করেছি অ্যান্ড দে আর ভেরি মাচ স্যাটিসফাইড। এবং তারা কিছু ডকুমেন্টসের ব্যাপারে ইনফরমেশনগুলো কিছু অ্যাকাউন্ট চেক করেছে। আফটার চেকিং আমার আন্ডারে সোসাইটি আছে, আমাদের সোসাইটি একটা সোসাইটি তার আন্ডারে 250-300 মেম্বার আছে। সেখানে 10 লক্ষ 12 লক্ষ টাকা জমা পড়াটা একটা সোসাইটির কোনো ব্যাপারই নয়। আমরা সেই ইনফরমেশন ওনারা পেয়েছেন, তারা নিজেরাও অ্যাডমিট করেছে। অ্যাজ এ ব্যাংকার ইট ইজ আওয়ার প্রাইম ডিউটি যে ইডি, রিজার্ভ ব্যাংক, নাবার্ড সকলের সঙ্গে দে আর ভেরি মাচ স্যাটিসফাইড আমাদের ব্যাংকের। এবং এটাই আমাদের ব্যাংকের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এটাই আমাদের যে আমরা আর 5টি যেমন আমরা লোনে বা বিভিন্ন জায়গায় আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি, আমাদের পারফরমেন্স এই ব্যাপারেও আমাদের উই আর কনফিডেন্ট। কেওয়াইসি হচ্ছে একটা মানে একটা ফর্মালিটি গভর্নমেন্ট। কেওয়াইসি যদি আসে এবং কেওয়াইসি যদি করা থাকে, আমার 100% কেওয়াইসি করা আছে। এবার কেওয়াইসি করে যদি কেউ 5 লক্ষ 10 লক্ষ টাকা জমা দেয়, সেক্ষেত্রে বড় 5 লক্ষ 10 লক্ষ করে ইন্ডিভিজুয়াল জমা দেয়নি, একটা সোসাইটি জমা দিয়েছে। একটা সোসাইটি তার কৃষি ঋণদান করছে, সেখানে 5 লক্ষ 10 লক্ষ টাকাটা ব্যাপার না যে মানে টাকা সে 8 তারিখের টাকাটা 10 তারিখে ব্যাক করিয়েছে। সুতরাং এটা কোনো ব্যাপার না। এবং ইডির যারা এসেছিলেন তারা যথেষ্ট কোঅপারেটিভ, তারা আমাদের সঙ্গে আমাদেরকে সমস্ত চেকিং করেছেন, আমরাও কোঅপারেশন দেওয়ার চেষ্টা করেছি। দে আর ভেরি মাচ স্যাটিসফাইড। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31শে ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন।
অন্যথায় 31শে ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কালো টাকা উদ্ধারের নামে মোদির সিদ্ধান্তে ক্ষোভ তৃণমূলের। হুগলিতে প্রধানমন্ত্রী মোদির কুশপুত্তলিকা দাহ করেন তৃণমূল ছাত্র পরিষদ। কেন্দ্র সরকারের কালো টাকা উদ্ধারের নামে বিমুদ্রাকরণে সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদে এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর এসএফআইয়ের হামলার প্রতিবাদে চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল টিএমসিপির। মিছিলের নেতৃত্বে টিএমসিপি রাজ্য সভা নেত্রী জয়া দত্ত, তৃণমূল হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত সহ বিধায়ক ও সাংসদরা। এই মিছিল থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন টিএমসিপির নেত্রী জয়া দত্ত। মিছিল শেষে মোদির কুশপুতুল দাহ করা হয়। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। খানাকুলের কামারশাল থেকে পানশিউলি পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিত্যদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থেকে প্রায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে খানাকুলের কামারশাল থেকে পানশিউলি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পিচের রাস্তা। ওই রাস্তা দিয়ে গেলে বর্তমানে রাস্তার প্রায় সর্বত্রই ছোট বড় গর্ত চোখে পড়ে। রাস্তাটি ব্যবহার করে প্রত্যহ আশেপাশের প্রায় 10টি গ্রামের মানুষ খানাকুল রাজহাটি সহ আরামবাগের মতো জনবহুল এলাকায় রুজি রোজগারের তাগিদে যাতায়াত করেন। অন্যদিকে খানাকুল সহ মহকুমার বিভিন্ন এলাকার মানুষজনও কম সময়ে মেদিনীপুর ও হাওড়া জেলার বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন। রাস্তা খারাপ হওয়ার জন্য মানুষজনকে প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। শুধু তাই নয়, এই এলাকায় রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়, রাজহাটি বন্দর হাই স্কুল, মারোকানা হাই স্কুল, সাবল সিংহপুর হাই মাদ্রাসা স্কুলের কয়েকশো ছাত্রছাত্রীও এই রাস্তা ধরেই প্রত্যহ স্কুলে যাতায়াত করে। রাস্তা বেহাল হওয়ার জন্য সমস্যার সম্মুখীন তারা। ফলে প্রায় প্রত্যেক দিন ছোটোখাটো দুর্ঘটনা এলাকার দৈনন্দিন ব্যাপার হয়ে উঠেছে বলে এলাকাবাসীর ক্ষোভ। খারাপ হয়ে পড়ে রয়েছে। মানুষের এখানে স্কুলের ছেলে মেয়েরা অটো এবং সমস্ত কিছু যাচ্ছে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে। রাস্তায় খুবই প্রবলেম হচ্ছে, যাতায়াতের খুব প্রবলেম হচ্ছে আমাদের। প্রায় 1 বছর হয়ে পড়ে রয়েছে। না, কোনো কাজ হচ্ছে না, কোনো রিপেয়ারিং হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। ছেলে মেয়ে যাচ্ছে, মানে হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে এখান দিয়ে। এখানে অটো চলে, তারপরে টেকার চলে, বা ছোটোখাটো মানে মেশিন ভ্যান যায় সেটা দিয়ে। এটা কামারশাল থেকে একবারে আপনার হচ্ছে পানশিউলি পর্যন্ত টোটাল রাস্তাটাই খারাপ। এই রামমোহন রোড, এইটা কামারশাল থেকে পানশিউলি গত 2-3 বছর খুবই রাস্তাটা খারাপ। বন্যার সময় আরও বেশি খারাপ হয়ে যায়, যার জন্যে এইটা দিয়ে বহু স্কুলের ছেলে মেয়ে যাতায়াত করে, যার জন্য খুব বিশাল প্রবলেম হয়। যখন তখন অ্যাক্সিডেন্ট হতেই থাকে। সামনে একটা বড় বাজার আছে, রায়হাটি হাই স্কুল, রায়হাটি জ্ঞানদা স্কুল, প্রচুর ছেলেমেয়েরা যাতায়াত করে। এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয়, মানে ভালোভাবে চলাচল হয়, সেই জন্যে আবেদন করা। ক্যামেরায় মানস পণ্ডিতের সাথে সৌরভ রায়, রিপোর্ট, নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নাইলন সুতোয় আটকে আহত পেঁচাকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে সবুজ পরিবেশে ফিরিয়ে দিলেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। এই কাজে চন্দনবাবুকে ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। নাইলন সুতোয় আটকে যাওয়া পেঁচাকে উদ্ধার করল বন্যপ্রাণ প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। পোলোবার সুগন্ধায় একটি গাছে সুতোয় আটকে পড়ে বার্ন স্পটেড আউলটি।
ডানায় আঘাত লাগায় উড়তে পারছিল না। প্যাঁচাটিকে দেখতে পেয়ে চন্দনকে ফোন করে খবর দেয় গ্রামবাসীরা। আহত প্যাঁচাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যান্ডেলে নিজের বাড়িতে নিয়ে যান চন্দনবাবু। প্যাঁচাটিকে সুস্থ করে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সুগন্ধা থেকে খবর পাই একটি পেঁচা আক্রান্ত অবস্থায়, আক্রান্ত অনেক জায়গাতেই শরীর ক্ষতবিক্ষত হয়েছে এবং সেই পেঁচাটাকে বাড়ি নিয়ে যাচ্ছি, ওটাকে সুস্থ করে আবার নেচারে ছেড়ে। এটা হচ্ছে বার্নাউট, না বিরল না, কিন্তু এখন রেয়ার স্পিসিস বলা যায়। তার কারণে পেঁচাগুলোকে এখন খুব একটা দেখা যায় না, কারণ এগুলো অ্যাকচুয়ালি নকটার্নাল, রাত্রেবেলাতেই সক্রিয়। কিন্তু এরা পুরনো বাড়িতেই এদের আস্থান অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু পুরনো বাড়িতে এখন আর নেই, ফলে তাদের হ্যাবিটেট এর খুব সংশয়। ফলে তারা কি হচ্ছে, কখনো হয়তো কোথাও কিছু করতে গিয়ে আক্রান্ত হয়ে পড়ছে, এবং এই নাইলন নেটগুলো তো খুবই এদের পক্ষে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা, এবং এদের জীবন সংশয়, এবং আগামী দিনে হয়তো এইভাবে আক্রান্ত হতে থাকলে আগামী প্রজন্ম হয়তো লুপ্ত হয়ে যাবে। তো এই ব্যাপারে যখনই আমাদের খবর পাই আমরা যাই, গিয়ে আমাদের সাধ্যমতো সেগুলোকে নিয়ে আসি, তাদের সুস্থ করে আবার তাদের নেচারে ছেড়ে। চন্দনবাবুকে ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নগদ কম থাকায় গ্রামে গঞ্জে ধীরে ধীরে ক্যাশলেস পদ্ধতিতে আগাচ্ছে ব্যবসায়ীরা। তারকেশ্বর ব্লকের বেশ কিছু গ্রামে দেখা দিচ্ছে ক্যাশলেস পদ্ধতির ব্যবহার। ক্যাশলেস পদ্ধতির বিরুদ্ধে যখন প্রতিবাদে ঝড় বইছে সারা দেশে, সেখানে অনেক ব্যবসায়ী এই প্রথা চালু করছে নিজস্ব ব্যবসার ক্ষেত্রে। এই রকম এক ব্যবসায়ীর সাথে কথা বললাম আমরা। তারকেশ্বর ব্লকের একদম প্রত্যন্ত গ্রাম মোজপুর। বেশ কিছু ছোট ব্যবসায়ী ব্যবসা করেন এখানে। ধনঞ্জয় দাসের মোবাইল ব্যবসা। তিনি কাস্টমারদের শেখান, ক্যাশলেস পদ্ধতি নিজেও ব্যবহার করেন। তিনি মনে করেন এই পদ্ধতিতে লেনদেন হলে দেশের আর্থিক উন্নতি সম্ভব এবং মানুষেরও সুবিধা হবে। তাই তিনি নিজেও উদ্যোগ নিয়েছেন এই পদ্ধতি অভ্যাসের কৌশল শেখানো। শুনলাম যে এখন ক্যাশলেস করা হচ্ছে, কেন্দ্র সরকার যেটা নিয়ম করেছে ক্যাশলেস, তো এতে সুবিধাও আছে কিছু, যেমন টাকা আমি ব্যাংক থেকে আমি লেনদেন করতে পারবো, আর এতে ব্ল্যাক মানি অনেকটা মুক্ত করা যাবে। তো যার জন্য আমি পেটিএমটা করছি, আর এখানকার মধ্যে আমি প্রথম করছি, তো দেখছি ভালোই, অসুবিধা কিছু নেই। এখন বেশিরভাগ কাস্টমারই তো অ্যান্ড্রয়েড সেট ইউজ করে, তো এদের মধ্যে অনেক সবাই নেটও সবাই বেশিরভাগই করে। তো যদি এরা যদি পেটিএমটা করে, মানে আমি অ্যাপস দিয়ে দিচ্ছি অনেক সময়, সেন্টার দিয়ে অ্যাপস দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তাদেরকে ইনস্টল করে শিখিয়ে দিচ্ছি, শিখে গেলে সবাই করতে পারছে। ব্যাংক অ্যাকাউন্ট সবাইই আছে, শিখে নিলে সবাই করতে পারবে, ঠিকঠাক শিখিয়ে দিচ্ছি আমি। অনেকটা সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। আমি দেখেছি অনেক সময় আমাদের ব্যালেন্স লোড শেষ হয়ে যায়, তো আমি সেই সময় যখন ডিস্ট্রিবিউটারকে ফোন করি, দাদা লোড দেবেন, বলে যে টাকা পাঠিয়ে দিন, দিয়ে দেবো। সেই সময় টাকাটা তো পাঠাতে পারি না, কিন্তু আমি যদি ক্যাশলেসটা যদি এরম ধরা হয়, তাহলে আমরা পেটিএমের মাধ্যমে আমরা টাকাটা পাঠিয়ে দিতে পারবো, বা আমাদেরকে লোডটা পেয়ে যাবো, বা যে কোনো মাল আমরা এইভাবে পেয়ে যেতে পারবো খুব সহজে। হ্যাঁ, টুকটাক করছি, এই তো চালু হয়েছে, এবার আস্তে আস্তে অনেক কাস্টমারদের শিখিয়ে দিতে হচ্ছে। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগের সবচেয়ে বড় উৎসব আরামবাগ উৎসব। এই উৎসবকে শুভেচ্ছা বার্তা পাঠালেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগবাসীর জন্য সুখবর, আরামবাগের সবচেয়ে বড় উৎসব আরামবাগ উৎসব। এই উৎসব হচ্ছে জেনে এই উৎসবের সাফল্য কামনা জানিয়ে এক শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তার শুভেচ্ছা বার্তা পেয়ে গোটা আরামবাগ জুড়ে শুরু হয়েছে আনন্দ উৎসব। তার শুভেচ্ছা বার্তায় মাননীয় মুখ্যমন্ত্রী জানান, আরামবাগ পৌরসভার উদ্যোগে আগামী 26শে ডিসেম্বর 2016 থেকে 2রা জানুয়ারি 2017 পর্যন্ত আরামবাগ বয়েজ স্কুল মাঠে আরামবাগ উৎসবের আয়োজন করা হয়েছে জেনে খুশি হলাম। অনুষ্ঠানে সাফল্য কামনা করছি এবং সংগঠকদের আমার শুভেচ্ছা জানাই। এই শুভেচ্ছা বার্তাটি আজ নবান্ন থেকে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়ের হাতে এসে পৌঁছেছে। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। দর্শক বন্ধুদের জন্য সুখবর, আরামবাগ উৎসব 2016-17 লাইভ টেলিকাস্ট দেখুন মার্স নেটওয়ার্কের মার্স প্লাস চ্যানেলে, সেট টপ বক্সে দেখুন 922 নম্বর চ্যানেলে। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30, দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।